ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের খুব সুন্দর লাগবে। তিনি লিখেছেন, হ্যালো জেফরি ভাই, গানওয়ালা আসিফ লিখছি এবং আশা করি আপনি সহ প্রেত পরিবারে যুক্ত থাকা সকল শ্রোতা বন্ধুগণ অনেক ভালোই আছেন। সো বরাবরের মতো আমি আজও একটি কালো জাদুর ঘটনা সকলকে শেয়ার করতে চলেছি এবং আমার বিশ্বাস আজকের এই কালো জাদুর ঘটনাটি আপনাদের সকলের কাছে বেশ ভালোই লাগবে। সো আমি ঘটনা শেয়ারকারীর নাম পরিচয় জানিয়ে আজকের ঘটনা প্রবাহে চলে যাচ্ছি এবং ঘটনাটি তার ভাষায় শেয়ার করার চেষ্টা করছি। এতে ঘটনার বুঝতে খুব সুবিধাই হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার নাম আব্দুর রফ মানিক, তবে সকলে আমায় মানিক নামে ডাকেন। আমার বর্তমান বয়স 46 বছর, তবে সঙ্গত কারণে আমি আমার স্থায়ী ঠিকানা সহ আমার পরিবার বর্গমূলের নাম পরিচয়টি ইচ্ছাকৃতভাবে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটা একটা কালো জাদুর ঘটনা এবং এই কালো জাদুর ঘটনা শেয়ারকালীন সময়ে সত্যি বলতে ঘটনাটি আমাদের এলাকায় এতটাই পপুলারিটি অর্জন করেছিল যে সেই সময় কিনা আজ অব্দি লোকের মুখে ব্যাপক চর্চিত একটা ঘটনা এটা। আর এই জন্যই আমি আমার সবকিছুই একটু গুপ্ত রাখার চেষ্টা করছি। তবে ঘটনা বোঝার স্বার্থে একটা ছদ্ম স্থায়ী ঠিকানা এবং কিছু ছদ্ম নাম ব্যবহার করব, অর্থাৎ যারা যারা এই ঘটনার মধ্যে সে সময় যুক্ত ছিলেন আমি তাদের আসল নামের পরিবর্তে কিছু ছদ্ম নাম ব্যবহার করব এবং আমি আশা রাখছি আমার সাথে ঘটে যাওয়া আজকের এই কালো জাদুর ঘটনাটি শোনার পর আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে। এবং সকলের কাছে বিনীত অনুরোধ, আমার জন্য এবং আমার পরিবারের জন্য সকলে একটু দোয়া করবেন প্লিজ। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার সময়কাল আনুমানিক 1952 সাল এবং তখন আমি প্রাপ্তবয়স্ক টকবকে এক তরুণ ছিলাম। তো আমি তখন আমাদের গ্রামের বাড়িতে সিরাজগঞ্জ উলপাড়াতে বাবা মা ভাই বোনদের সঙ্গে থাকতাম এবং আমি ছিলাম 7 ভাই বোনদের মধ্যে তৃতীয়, অর্থাৎ আমি ছিলাম পরিবারের সেজ ছেলে। এবং ওই সময়টাতে আমাদের পরিবারে এতটাই অভাব অনটন ছিল যেটা কিনা আজকের দিনে এসে আমি ভীষণ রকম অনুভব করি। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো ওই সময় টাকার অভাবে ম্যাট্রিক ভালো রেজাল্ট করা সত্ত্বেও কলেজে ভর্তি হতে পারিনি এবং আমার বড় 2 ভাইয়ের অবস্থাও ছিল একই রকম। তবে আমরা 3 ভাই মিলে কঠোর পরিশ্রম করে আমাদের বাকি 4 ভাই বোনকে ঠিকঠাক মতোই লেখাপড়া শিখিয়েছিলাম এবং এখন তারা দেশের বাইরে নিজেদের কেরিয়ারে বেশ ভালো পজিশন নিয়ে গেছে এবং তারা খুব ভালো একটা চাকরি করছে। সো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমার বাবা ছিলেন সামান্য একজন মুদির দোকানি এবং তিনি তার দোকান থেকে টুকটাক যা আয় করতেন সেটা আমাদের ভরণ পোষণের পিছনে খরচ হয়ে যেত। এবং এমন অবস্থা দেখে আমার বড় ভাই আর মেজ ভাই সিদ্ধান্ত নিলেন যে তারা দুজনে সঙ্গে নিয়ে বিদেশে চলে যাবেন এবং বিদেশে যে চাকরি করে মাসে মাসে বাড়িতে টাকা পাঠাবেন। এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর বাবা আমার 2 ভাইকে বললেন, তোমরা যে বিদেশে যাবে এত টাকা আমি পাবো কোথায়? বাবার কথা শুনে মাও একমত ছিলেন এবং বাবা মায়ের কথা শুনে বড় ভাই এবং মেজ ভাই বললেন, বাবা আমার কাছে ক্যাশ নেই সত্য, তবে জমি তো আছে। বাবা আমার 2 ভাইয়ের কথা শুনে বললেন, তা তো আছে, কিন্তু ওট করে এত কদ্দের পাবো কোথায়? বাবার কথা শেষ হতেই বড় ভাই বলে উঠলেন, সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমি আছি তো। একজনের সাথে কথা বলে রেখেছি এবং তিনি আমাদের দুবাই পাঠানো পর্যন্ত সমস্ত বন্দোবস্ত করে দেবেন এবং তিনি আমাদের জমি বিক্রি করে দেবেন বলেছেন। বড় ভাইয়ের কথা শুনে বাবা বললেন, তোমাদের যেটা ভালো মনে করো, কিন্তু এইটা মাথায় রেখো তোমাদের উপর নির্ভর করবে তোমাদের ছোট ভাই বোনদের ভবিষ্যৎ, মাথায় রেখো। বাবার এমন কথা শুনে বড় ভাই বলে উঠলেন, বাবা আপনি টেনশন করবেন না, আমরা বিদেশে যে অবশ্যই মাসে মাসে টাকা পাঠাবো, আপনি ভালোই থাকবেন। এই কথা ঠিক 2 দিন পর বড় ভাই তানজিবার মেজ ভাই রানা একজন লোককে নিয়ে বাড়িতে হাজির হন এবং সেই লোকের সাথে বড় 2 ভাই বাবাকে পরিচয় করিয়ে দিয়ে বলে, বাবা ইনি আমাদের বিদেশে পাঠানোর বন্দোবস্ত করে দেবে, এনার মাধ্যমে আপনি জমি বিক্রি করতে পারবেন। অপরদিকে আমার বাবা 2 ভাইয়ের কথা শেষে তিনি সেই লোকের কাছ থেকে জানতে চান তিনি কোন গ্রামে থাকেন এবং তার পরিবারে কে কে আছে। বাবার কথা শুনে লোকটি বললেন, আমি অমুক পরিবারের অমুকের ছেলে এবং আমি আমার এলাকার অনেকে এই পর্যন্ত দুবাইতে পাঠিয়েছি। লোকটার কথা শেষ হতেই বাবা আমাদের অবাক করে দিয়ে লোকটিকে বলে উঠলেন,
তুমি অমুকের ছেলে, তোমার বাবা তো আমার স্কুল জীবনে বন্ধু ছিল এবং তোমার বাবা বেশ ভালো মনের একজন মানুষ। তবে তোমার বাবার সাথে প্রায় 4-5 বছর হয় দেখা নাই আমার। বাবার কথা শুনে লোকটি বলে উঠল, বাবা এখন বাড়িতে থাকেন, আসলে বাবার অনেক বয়স হয়ে গেছে তো, তাই তিনি বাইরে একটু কম বের হন আর কি। লোকটার কথা শেষ হতেই বাবা বলে উঠলেন, দেখো বাবা, আমার এই জায়গাটুকু একমাত্র সম্বল এবং এতটুকু অবশিষ্ট আছে। আমি চাই আমার ছেলেরা তাদের ইচ্ছা মতো ভালো থাকুক এবং এই জন্য এই জমিটা বিক্রি করে দেবো আমি। ওদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে যাচ্ছি। এবং যেহেতু তুমি আমার ছোটবেলার বন্ধুর পুত্র, তাই তোমাকে বিশ্বাস করেই বলছি, তুমি আমার জমি বিক্রি করে ওদেরকে ভালো একটা দেশে পাঠিও এবং ওদেরকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও। বাবার কথা শেষ হতেই লোকটি বলে উঠল, কাকা মশাই, যেহেতু আপনি আমার বাবার বন্ধু, তাই খোলাসা করে কিছু না বললেই নয়। আমি ওদের ভালো একটা দেশে ভিসা দিয়ে দিব এবং ওরা ভালো একটা কোম্পানিতে চাকরি করবে। তবে আসল কথা হচ্ছে, বিদেশে যে প্রথম 3 মাস বেতন ওরা পাবে না এবং এই 3 মাস ওরা ট্রেনিংয়ে থাকবে আর 3 মাস পরে স্যালারি ধরা হবে। তবে প্রথম 3 মাসে ট্রেনিং এর ভাতা ওরা বছর শেষে পাবে এবং এই একই নিয়ম মেনে আপনাদের গ্রামের আরো বেশ কয়েকজন ছেলে প্রায় 1 বছর আগে আমার মাধ্যমে বিদেশে যে ভালো আছে এবং আপনি চাইলে তাদের পরিবারের সাথে এই বিষয়টা আলাপ করে জেনে নিতে পারেন। এই লোকটির কথা শেষ হতে বাবা বলেন, আচ্ছা ঠিক আছে বাবা, আমি একটু চিন্তা করে ভাববো। আমি একটু চিন্তা ভাবনা করে আমার ছেলেদের মাধ্যমে তোমায় খবর পাঠাবো, ঠিক আছে? এরপর বেশ কয়েকদিন যাবৎ বাবা খোঁজ খবর চালিয়ে জানতে পারলেন সেই লোকটির মাধ্যমে আমাদের গ্রাম থেকে যারা বিদেশে গিয়েছেন তারা সবাই একই নিয়ম মেনে গেছে এবং বর্তমানে তারা খুব ভালো অবস্থানে আছে। সবকিছু যাচাই বাছাই শেষে বাবা আমার ভাইদের ডেকে বললেন, তোমরা এই লোকটাকে খবর দাও, সবকিছু বন্দোবস্ত করতে বলো। এরপর আমার ভাই কথা মতো লোকটির মাধ্যমে জমি বিক্রি করে 1.5 মাসের মধ্যে বাইরে চলে যায় এবং এরপর আসে আমার পালা, অর্থাৎ আমার ভাইয়ের বিদেশে চলে যাওয়ার পর আমি ভাবতে থাকি, যেহেতু ভাইয়ারা নিজের ক্যারিয়ার ঠিকঠাকের জন্য রীতিমতো বাইরে চলে গেছে, তাই আমি আর বসে থেকে কি করব। এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই মাথায় চলে এলো আমাদের পশ্চিম পাড়ায় থাকা বন্ধু ধীরেনের কথা। কারণ ধীরেন আমার সর্বকালের সেরা একটা বন্ধু এবং সে ঢাকায় চাকরির ব্যবস্থা করে দিয়েছিল আর ওর দ্বারা চাকরি ম্যানেজ করে দেওয়াটা ছিল একেবারে ছেলে খেলার মতো ব্যাপার। আসলে সত্যি বলতে কি, ধীরেনের আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল, এমনকি ধীরেনদের ঢাকায় অনেক বড় লোক আত্মীয় স্বজনও ছিল এবং সেই আত্মীয় স্বজনদের মাধ্যমে ধীরেন টাকা বিনিময়ে গ্রামের বেকার যুবকদের রীতিমতো চাকরির ব্যবস্থা করে দিতেন। অবশ্য বন্ধু বান্ধবদের বেলায় ধীরেন ছিল খুবই নমনীয়, অর্থাৎ কাছের কোনো বন্ধু বান্ধব যদি ধীরেনের কাছে কাজ বা চাকরির জন্য যেত, সে তখন বিনা পয়সা সে বন্ধুকে কাজ বা চাকরির ব্যবস্থা করে দিত এবং এজন্য ধীরেন আমাদের বন্ধু মহলে বেশ চর্চিত একটা নাম ছিল। তো যাই হোক, ধীরেনের কথা মাথায় আসার পর আমি সেই দিনই বিকেল বেলায় ওদের বাড়িতে চলে যাই এবং যথারীতি ধীরেনকে আমি বাড়িতেই পেয়ে যাই। অপরদিকে ধীরেন আমাকে দেখা মাত্রই বলে উঠে, তোকে তো কতকাল দেখা যায় না, তো কি মনে করে আসলি বন্ধু? ধীরেনের কথায় খানিকটা হকচকিয়ে গেলাম। আমতা আমতা স্বরে বললাম, আর বলিস না বন্ধু, সংসারের অভাব অনটন, মাথার উপরে বৃদ্ধ বাপ মা, ছোট ভাই বোনদের দেখভাল করতে করতে সব সময় চলে যাচ্ছে, তোকে আগের মতো আর সময় দিতে পারি না। আমার কথা শুনে ধীরেন বলে উঠলো, তা যা বলেছিস, কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম। ধীরেনের কথায় আমি একটু ভ্যাবা চাকা খেয়ে বললাম, কি শুনেছিস তুই? ধীরেন আমার কথা শেষ হতে বলল, শুনলাম তোর বড় 2 দাদা নাকি বিদেশে চলে গেছে, আর বিদেশ গেলে তো সংসারে অভাব থাকার কথা না। ধীরেনের কথা শুনে বললাম, ভুল কিছু শুনিসনি বন্ধু, তবে 3 মাস পর ওদের বেতন ধরা হবে এবং এই 3 মাস নাকি ওদের কাজে ট্রেনিং করাবে। আমার কথা শেষ হতে ধীরেন বলল, ও আচ্ছা। এই বলে ধীরেন আমাকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তুই কি কিছু করবি না? অর্থাৎ তোর তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ধীরেনের কথা শেষ হতে বললাম, হ্যাঁ রে বন্ধু, আমি তো তার জন্যই তোর কাছে এলাম। অর্থাৎ তুই যদি কাজ কারবারের ব্যবস্থা করে দিতে পারিস তাহলে খুব ভালোই হতো। আমার কথা শুনে ধীরেন বলে উঠলো, এই মুহূর্তে হাতে তেমন কাজ বাজ নেই, তবে তুই রাজি থাকলে একটা কাজ আমি তোকে দিতে পারি। ধীরেনের কথা শুনে বললাম, কাজ একটা হলেই হবে, বুঝলি? আমায় কি করতে হবে সেটা বল। আমার কথা শেষ হতেই ধীরেন আমার হাত ধরে ওদের দোতলা চিলে কোঠার
ঘরে চলে গেল এবং সেই ঘরে গিয়ে দেখি মাথায় বিশাল এক বাবরিওয়ালা চুলওয়ালা লোক সেই ঘরের খাটের উপরে বসে কি যেন করছে এবং তার চোখে মুখের আকার দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল। সো লোকটিকে দেখার পর আমি ধীরেনকে জিজ্ঞেস করলাম, কে উনি? আমার কথা শুনে ধীরেন বলল, উনি আমার এক দূর সম্পর্কের পিস্তো মামা হন। উনি গতকালই ইন্ডিয়ার 36 ঘর থেকে বাংলাদেশে এসেছেন এবং তিনি মাসখানেক আমাদের বাড়িতে থাকবেন তার ব্যক্তিগত কিছু কাজের জন্য। ধীরেনের কথা শেষ হতে ধীরেনকে বললাম, কি এমন কাজ যার জন্য প্রায় মাসখানেক থাকতে হবে? আমার কথা শেষ হতে ধীরেন বলে উঠল, একটু আসতে বল, মামা শুনে ফেলবে। এই বলে ধীরেন ওর মামাকে ডাক দিয়ে বলল, মামা কি করছেন? আপনার জন্য একজন সহকারী কাজের লোক নিয়ে এলাম। ধীরেনের কথা শুনে ওর মামা আমার দিকে ফিরে তাকায় এবং তাকানোর পর বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো, আরাম করে বসো। এরপর আমি আর ধীরেন সেই মামার কাছে যেয়ে বসি এবং বসার পর তিনি আমায় জিজ্ঞেস করেন, নাম কি তোমার? মামার কথা শেষে আমি আমার নাম বললাম এবং তিনি আমার কথা শোনা শেষ হলে বললেন, আমি ধীরেনের মামা হই এবং আমার নাম জুম্মু দাস, এবং যেহেতু তুমি আমার সহায়ক হিসেবে কাজ করবে তাই এখন থেকে তুমি আমায় গুরুজি বলে সম্বোধন করবে। এই বলে ধীরেন মামা আমায় আরো বললেন, তুমি পারিশ্রমিক নিয়ে কোনো ধরনের চিন্তা করবে না, আমি তোমার প্রতি কাজের জন্য 1000 টাকা করে দেব। ধীরেনের মামার কথা শেষ হতেই বললাম, কাজটা কি? আমার কি করতে হবে? জুম্মু দাস বলে উঠল, কাজটা একটু শক্ত গোছের এবং এর জন্য তোমাকে আমি প্রতি কাজে এতগুলো টাকা দিব, তবে কাজটা তোমার গভীর রাতে করতে হবে। সো আমি জুম্মু দাসের কথা শেষ হতেই এক প্রকার হাতকে উঠে জানতে চাইলাম, রাতের কাজ মানে কি? আসলে আমায় কি করতে হবে সেটা একটু ক্লিয়ার করে বলুন না, তাহলে না ভালো হয়। আমার কথা শুনে লোকটি হাসতে হাসতে বলে উঠল, আরে ভয় পেও না বর্ষ, আমি তোমায় চুরি ডাকাতি করতে বলবো না। জুম্মু দাসের কথা শেষ হতে বললাম, তাহলে কি কাজ? এরপর জুম্মু দাস আমায় বলতে শুরু করলো, তোমাদের দক্ষিণ পাড়ায় যে শ্মশানটি আছে ওই শ্মশান থেকে তুমি আমায় প্রতি রাতে একটি করে মানুষের মাথার খুলি এনে দিবে এবং সেই খুলি প্রতি তোমাকে আমি 1000 টাকা দিব। জুম্মু দাসের কথা শেষ হতে আমি ধীরেনের মুখের দিকে ভয়ঙ্কর এক চেহারা নিয়ে তাকাই এবং তাকানোর পর ধীরেন আমায় বলে, তুই গ্রামের ছেলে, আমি এটাও জানি তুই আমাদের সব বন্ধু বান্ধব থেকে একটু আলাদা এবং একটু বেশি সাহসী, আর এই জন্য আমি তোকে মামার কাছে নিয়ে আসলাম আর কি। ধীরেনের কথা শেষ হতে আমি মনে মনে ভাবলাম, কাজটা কঠিন হলেও প্রতি কাজে এতগুলো টাকা পাওয়া যাবে, আজকালের দিনে এত টাকা কে দিবে আমাকে? আর 1000 টাকা নেহাত কম না, কিন্তু আমার মনে হয় জুম্মু দাসকে একটু না বললে সে হয়তো আমার না শুনে টাকা অ্যামাউন্টটা কিঞ্চিৎ বাড়িয়ে দিলেও দিতে পারে। অর্থাৎ জুম্মু দাসকে একটু সত্য করে মিথ্যা করে জড়িয়ে দিই। টাকার পরিমাণটা আমি বাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু কে জানতো আমার জন্য সে সত্য মিথ্যা কথাগুলোই সামনের দিকের কাল হয়ে দাঁড়িয়ে যাবে। এরপর এসব ভাবা শেষ হলে জুম্মু দাসকে বলি, সত্যি বলতে গুরুজি, কাজটা তো এত সহজ নয়। এর প্রধান কারণ আমাদের দক্ষিণে অবস্থিত শ্মশানটি নিয়ে লোকমুখে অনেক ভৌতিক কথাবার্তা শোনা যায় এবং আমি লোকমুখে শুনেছি ওই শ্মশানে নাকি সন্ধ্যের পর আত্মাদের ঘোরাফেরা করতে দেখা যায়, আর এই কারণে আমি আপনার কাছে করতে পারবো না। আমার কথা শুনে জুম্মু দাস বলে উঠলেন, ওসব নিয়ে তুমি চিন্তা করো না বৎস, আমি তোমার সুরক্ষা কবচ দিব এবং সুরক্ষা কবচ তুমি মাথায় বেঁধে নিলে তোমার আশেপাশে কোনো আত্মা, প্রেতাত্মা, জিন, ভূত ভর করবে না। জুম্মু দাসের কথা শেষ হতে আমি মুখের উপরে সরাসরি বলে উঠি, সে না হয় ঠিক আছে, কিন্তু আমি এত কম পারিশ্রমিক নিয়ে এই কাজ করতে পারবো না এবং কাজটা একটু রিস্কি। আমার কথা শেষে জুম্মু দাস হো হো করে হেসে বলল, আচ্ছা এই কথা, তাহলে তুমি বলো কত দিলে তুমি কাজটা করতে পারবে?
জুম্মু দাসের কথা শুনে আমি বলে উঠলাম, প্রতি খুলিয়ে আমায় 2000 টাকা করে দিতে হবে এবং কাজে যাওয়ার আগে আমায় পারিশ্রমিকের টাকাটা বুঝিয়ে দিতে হবে। আমার কথা শুনে জুম্মু দাস একটু খিটখিটে মেজাজ দেখে বলল, তুমি যেটা চাইছো আমি তোমাকে সেটাই দেব, কিন্তু কথা আছে। জুম্মু দাসের কথা শুনে বললাম, কি কথা বলুন। জুম্মু দাস তখন বলে উঠল, তুমি ধীরেনের সামনে বসে কথা দাও, আমি তোমায় কাজটা থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত তুমি কোনোভাবেই আমার হুকুম অমান্য করতে পারবে না। জুম্মু দাসের কথা শেষ হতে আমি টাকার লোভে অন্ধ হয়ে ধীরেনের সামনেই জুম্মু দাসকে কথা দিয়ে বলি আর বলি, হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমি রাজি আছি। আমি আমার কাজ থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত, আপনি আমার এই কাজ থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত আমি কাজ ছাড়বো না। আমার কথা শেষ হতে ধীরেন বলে উঠল, তাহলে আর কথা কি, হয়েই তো গেল মামা, এবার ওকে বলুন কি করতে হবে আর কিভাবে করতে হবে। ধীরেনের কথা শেষ হতেই জুম্মু দাস বলে উঠল, হ্যাঁ তা তো বলবোই, কিন্তু মনে রেখো মাঝপথে কাজ থেকে সরে যাওয়ার চেষ্টা করলে এবং এর পরিণাম আমি কিন্তু তোমায় ক্ষমা করব না, এবং এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে, অনেক। এই বলে জুম্মু দাস আমায় 4টি 500 টাকার নোট দিয়ে বললেন, এইটা তোমার প্রথম কাজের টাকা, এই নাও, আর 500 টাকা বেশি দিলাম কাজে যোগ দেওয়ার জন্য। এরপর টাকা পয়সা দেওয়া হয়ে গেলে জুম্মু দাস আমার কাজের ব্যাপারে বলতে শুরু করলেন, তোমার কাজটা হলো তুমি ঠিক রাত 1টার সময় শ্মশানে যাবে এবং শ্মশানে গভীরে যে ফেলে রাখা চিতার খোলে যে খুলি আছে দেখতে পাবে, সে খুলিগুলো নিয়ে আসবে এবং আসার সময় একদম পেছনে ফিরে তাকাবে না, এমনকি কারো কথাবার্তা কানে তোলা যাবে না, এবং আমি এখান থেকে তোমার কাজের উপরে নজর করব, এবং তুমি চালাকি করেও যদি অন্য কারোর সাথে কথা বলো এবং অন্য কারো হেল্প নাও, সেটি আমি কিন্তু জেনে যাব, এখানে বসেই জেনে যাব। এই নাও একটা সুরক্ষা কবচ, তুমি বাড়ি থেকে বের হওয়ার সময় রক্ষা কবচটি শ্মশানে ঢোকার আগ পর্যন্ত মাথায় পরে নিও। এবং এই বলে জুম্মু দাস আমায় আর ধীরেনকে তখনকার মতো আসতে বললেন, এবং তার কথা মতো আমি আর ধীরেন তার চিলে কোঠার ঘর থেকে বের হয়ে নিচে চলে আসি। এবং নিচে আসার পর আমি ধীরেনের কাছে জানতে চাই, আচ্ছা ধীরেন, একটা সত্যি কথা বলতো, তোর মামা কি কোনো তন্ত্র সাধক, কালো জাদুকর নাকি? আমার কথা শেষ হতেই ধীরেন বলে উঠল, হ্যাঁ মামা ওনার এলাকায় পপুলার একজন তন্ত্র সাধক, এবং তিনি তন্ত্রমন্ত্রের মাধ্যমে অনেক অসাধ্য কাজকে সফল করে ফেলেন। ধীরেনের কথা শুনে বললাম, তার মানে তো তোর মামা একজন কালো জাদুকর, এবং তন্ত্র সাধনার মাধ্যমে একমাত্র কালো জাদুকররাই অসাধ্যকে সাধন করতে পারে, এবং তার দেওয়া কাজের ধরনে তা স্পষ্ট বুঝতে পারছি। আমার কথা শেষে ধীরেন খানিকটা বিরক্তি প্রকাশ করে বলে উঠল, তাতে তোর কি, তুই তোর কাজ করবি, টাকা পাবি, আর কি? তাছাড়া তুই নিজেই ভেবে দেখ, মামার বলা পারিশ্রমিকের চেয়ে তুই দ্বিগুণ বেশি পেয়েছিস, এরপরও তোর আর কোনো কিছু নিয়ে ভাবার কোনো দরকার মনে হয় নেই। ধীরেনের কথা শুনে আমি বললাম, বন্ধু রাগ করিস না, আমি তো এমনি জিজ্ঞেস করলাম আর কি, আমার বন্ধু যেহেতু তুই আর কাজটা তুই দিয়েছিস, তা তোকে জিজ্ঞেস করবো না কাকে জিজ্ঞেস করবো বল। আমার কথা শেষ হতে ধীরেন বলল, কাজটা আসলেই শক্ত রে, তবে তুই যাই করিস একটু দেখে শুনে বুঝে করিস, আমি চাই না আমার বন্ধুর কোন ক্ষতি হোক। ধীরেনের কথা শুনে আমি ওকে জড়িয়ে ধরে বললাম, বন্ধু চিন্তা করিস না, এই আমার বাম হাতের খেলা, আমাদের গ্রামের ছেলে হয়ে যদি এত ভয় পেয়ে যায় তাহলে লোকে কি বলবে। এই বলে ধীরেনের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসি। কিন্তু যেটাকে আমি বাম হাতের খেল ভেবেছিলাম, সেটা যে কত বড় আতঙ্ক বা কত বড় ভয়ঙ্কর একটা জিনিস তা আমি তখনও বুঝতে পারিনি। তো যাই হোক, আজকের ঘটনা শুরু হয় বা ভয়ঙ্কর ঘটনাটা শুরু হয় ঠিক এইখান থেকেই। সো সেই রাতের কথা, রাত তখন আনুমানিক 10টার মতো বাজে বা 10:20 হবে এরকম। আমি আমার রাতের খাবার খেয়ে নিজ বিছানায় একটু আরাম করে শুয়ে সময় যাপন করছিলাম। ঠিক এমন সময় মা এসে বলল, খোকা তোকে একটা কথা বলবো। মায়ের কথা শুনে বললাম, হ্যাঁ মা বলো।
মামা আমার কথা শুনে বলল, তোর বাবা দোকানে মালামাল একটু কম থাকায় বেচাকেনা একটু কম হচ্ছে, ওদিকে তোর বড় ভাই সবে মাত্র গেল বিদেশ হয়েছে, তাই বলি কি তুই একটু কাজ বাজ ধরলে সংসারে কিছুটা হেল্প হতো। মায়ের কথা শুনে বললাম, মা আমি একটা যুদ্ধ-ঝামেলার মধ্যে আছি, আর কাজটা বেশি দিন করতে হবে, তবে কাজটা আমার রাতের বেলা করতে হবে, একটু পরে আমি বেরোবো বুঝলে, আর তোমরা চিন্তা করো না, আমি সময় মতো তোমাদের কিছু কাজ করব। এই বলে আমি মায়ের হাতে 4 থেকে 500 টাকার নোট ধরিয়ে দিলাম আর বললাম, এটা আমার মহাজন অ্যাডভান্স দিয়েছেন কাজের জন্য, আর এই টাকাটা তুমি রেখে দাও, খরচ করো, এবং সম্পূর্ণ কাজের টাকা আমি হাতে পেলে আরো 1010 টাকা তোমাকে দিতে পারবো। এরপর মা আমার কাছ থেকে টাকাগুলো নিলেন আর বললেন, মানুষ দিনের বেলায় কাজ করে আর রাতের বেলা ঘুমায়, তুই কিনা রাতের বেলা কাজ ধরলি? মায়ের কথা শুনে বললাম, হ্যাঁ মা, গঞ্জের চালের আড়তের কাজ আর কি, বুঝো না, রাতের বেলা বিশাল নৌকাতে চাল আসলে গুনে গুনে তা নামাতে হবে। এরপর মাকে আরো কিছু মিথ্যে কথা বুঝিয়ে দিয়ে আমি ঘর থেকে বের হয়ে শ্মশানের পথে হাঁটা দিই, এবং আরো একটু শর্টকাটে থাকার জন্য আমি দক্ষিণে থাকা নির্জন সেই ভয়ঙ্কর জায়গাটি বা সেই রোডটি বেছে নিলাম। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে শ্মশানের মূল হাঁটা পথ প্রায় 30 মিনিটের মতো, এবং দুপাশে ধানি জমির মধ্যে থাকা একদম ভয়ঙ্কর এক নির্জন রোড চলে গেছে। ওখান থেকে গেলে মাত্র মিনিট 20 মতো লাগে, এবং এই কারণে আমি শর্টকাটে যাওয়ার জন্য ওই রোডটা বেছে নিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমি বাড়ি থেকে বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে চলে এলাম সেই ওয়ালতা রোডে বা সেই নির্জন রোডে, এবং সেই নির্জন রোডে ওঠার পর আমি জুম্মু দাসের দেয়া সেই রক্ষা কবচটা মাথায় পরে নিই, আর তাবিজটা পরার পর আমি লক্ষ্য করি এক মুহূর্তের মধ্যে আমার পুরো শরীর হালকা হয়ে গেল, এবং এরপর মিনিট 20 হাঁটার পর শ্মশানের মূল গেটের কাছে এসে পৌঁছে, এবং গেটের কাছে পৌঁছে আমি হাত ঘড়িতে চেয়ে দেখি রাত 12:45 বাজে, এবং সময় দেখার পর আমি সরাসরি শ্মশানের গেট ভেদ করে শ্মশানের ভেতরে ঢুকে পড়ি। আর ঢুকে পড়ার পর আমি বাড়ি থেকে সঙ্গে আনা টর্চের আলো ফেলে শ্মশানের গভীর অংশে যেতে থাকি, এবং অনেকটা গভীরে যে আমি দেখতে পাই একটা চিতা থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, এবং সেটি দেখে আমার মনে হলো হয়তোবা কয়েক ঘন্টা আগে কোনো লাশকে পোড়ানো হয়েছে এই চিতাতে। এরপর সেই চিতার কাছে গিয়ে আমি চিতার মধ্যে টর্চ ফেলে দিই এবং ছায়ের মধ্যে মাথার খুলি খুঁজতে শুরু করি, এবং বেশ কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করে আমার টর্চের আলোটি ধপ করে নেমে যায়, এবং টর্চের আলো নিভে যাওয়ার কয়েক মুহূর্ত পর আমি দেখতে পাই কিছুক্ষণ আগে দেখা সে আলোকৃত চাঁদময় আকাশটা যেন নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেল। আমার চারপাশটা রীতিমতো শোষ প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো। এইসব দেখার পর আমি প্রাণপণে রীতিমতো টর্চ লাইট আলো জ্বালিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, এবং কিসের কি টর্চের আলো রীতিমতো জ্বলছিল না, টর্চের আলোতেও সে নিকষ কালো অন্ধকারই রয়ে আছে, আলোকিত আর হচ্ছিল না। এরপর হঠাৎ আমি ঝড় বাতাসের সনসন শব্দ শুনতে পাই। হঠাৎ কোন এক নারী কণ্ঠ আমায় বলল, তোর কি চিতায় ওঠার স্বাদ জেগেছে? তুইও কি আমার সঙ্গে যেতে চাস? এই কথা বলার পরে আওয়াজটি থেমে গেল, এবং আওয়াজটা থামার পর আমি ভর্ত কণ্ঠে আন্ত স্বরে বলে উঠি, কে কে কথা বলে? কে? সাহস থাকলে সামনে আসো। আমার কথা শেষে পরক্ষণে সে নারী মূর্তিটা পৈশাচিকে খাসি দিয়ে ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল, আমি তো তোর পিছে দাঁড়িয়ে আছি, তোর পিছে একটু চেয়ে দেখ না। এরপর আমি সেই নারীর কথা মতো পিছন ফিরে তাকিয়ে দেখি চুল ছেড়ে মাটি থেকে বেশ কিছুটা উপরে ভেসে আছে ভয়ঙ্কর চেহারার এক নারী মূর্তি, এবং সেটির মুখ ছিল পুরোপুরি ঝলসানো, আর চোখ দুটো ছিল কোঠরের বাহির থেকে ঝুলন্ত অবস্থায়, এবং সেই চোখ দুটো দেখতে এতটা বিশ্রী আর ভয়ঙ্কর যা বলে বোঝাতে পারবো না। আমার গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছিল। এরপর সে ভয়ঙ্কর নারী মূর্তিটিকে দেখে আমি আত্মচিৎকার দিয়ে বলে উঠি, কে তুমি? আমার কথা শুনে সেই নারী মূর্তিটা পুনরায় একা পৈশাচিক হাসি দিয়ে উঠল আর বলে উঠল, তুই যার বাধার খুলি খুঁজছিস
আমি সেই, আজ আমার চিতায় পোড়ানো হয়েছে। এবং তোর কত বড় সাহস, তুই আমার মাথার খুবই শ্মশানে এসে চুরি করতে চাচ্ছিস? এই কথা শোনার পর সেই ভয়ঙ্কর নারী মূর্তিটাকে আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, তুই আমার কিছু করতে পারবি না, কারণ আমার সাথে রক্ষা কবচ আছে। এই বলে আমি আমার মাথা থেকে এই রক্ষা কবচটা হাতে নিয়ে সেই নারী মূর্তিটার সামনে উঁচু করে ধরি, এবং কবচটি ধরার পর চাক্ষুষ প্রমাণ পেলাম সেই নারী মূর্তিটা বিকট এক ভয়ঙ্কর আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল এবং তৎক্ষণাৎ বাতাসে মিলিয়ে গেল। এবং এরপর আমি খেয়াল করলাম সেই নারী মূর্তিটা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই অন্ধকারচ্ছন্ন নিকষ কালো বেগ থেকে রীতিমতো চাঁদটি উকি দিচ্ছে এবং চারিদিকটা জ্যোৎস্নার আলোয় ভরে গিয়েছিল। আমি তখনও ছিলাম, কিন্তু ওই শয়তান আত্মাটা তার জাদু বলে আমাকে নিকষ কালো অন্ধকারে ডুবিয়ে রেখেছিল। অপরদিকে ঝড়ো বেগে বয়ে যাওয়া সেই সনসন শব্দের বাতাসও যেন কোথায় মিলিয়ে গেল, সব কিছুই যেন স্বাভাবিক হয়ে গেল। গা শীর্ষে এসে ঠান্ডা বাতাসটা আবারও শুরু হলো, এবং এরপর আমি আচমকা টর্চ লাইটটার চাপ দিতে খেয়াল করলাম এক নিমিষেই টর্চ লাইটটা আবার জ্বলে উঠল। অতঃপর আমি বেশ কিছুক্ষণ চিতার ভেতরে মাথার খুঁড়ি খোঁজাখুঁজির পর ফাইনালি সদ্য পুরানো একটা মাথার খুঁড়ি খুঁজে পেলাম, এবং সেই খুঁড়ি নিয়ে আমি শ্মশান গেটের দিকে রওনা দেওয়ার পর শুনতে পাই আমার পেছন থেকে আমার কণ্ঠে কিছু একটা আমায় ডাকছে। এবং সেই ডাকটা শুনে যেই না আমি পেছনে তাকাতে যাব, ঠিক সেই সময় আমার জম্মু দাসের কথা মনে পড়ে গেল। অর্থাৎ জম্মু দাস আমায় বলেছিল ঘড়ি নিয়ে আসার সময় যেন কোনো দিকে না তাকায়। আমি তখন নিজ থেকে বুঝতে পারলাম এখন যদি পেছন ফিরে তাকাই তাহলে আমার অনেক বড় ক্ষতি হতে পারে। এবং এটা বোঝার পর আমি মনে মনে দোয়া কালাম পড়তে পড়তে এবং একটা সময় শ্মশানের গেটের কাছে পৌঁছালাম। আর পৌঁছানোর পর আমি খেয়াল করলাম আমার শরীরটা আবারও হালকা লাগছে, এবং অতঃপর আমি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে বাড়ি ফিরতে পেরেছিলাম। আর বাড়ি ফেরার পর সে মাথার খুঁড়ি আমি একটা ব্যাগে ভরে ধীরেনের বাড়িতে চলে যাই, এবং ধীরেনদের বাড়ি পৌঁছে ধীরেনকে বলি কাজ হয়ে গেছে, উপরে চল। এরপর আমি আর ধীরেন উপরে যেয়ে সে মাথার খুঁড়ি ব্যাগ থেকে বের করে আনি এবং জম্মু দাসকে বলি, গুরুজি আমি আপনার কাজটা করতে পারবো না, এবং এই নেন আপনার মাথার খুঁড়ি। আমার কথা শুনে জম্মু দাস প্রথমে একটু মৃদু হাসি দিয়ে বলল, প্রথম একটু ভয় লাগবে, কিন্তু পরবর্তী সময় সব স্বাভাবিক হয়ে যাবে। জম্মু দাসের কথা শেষ হতেই আমি বলে উঠলাম, সে আপনি যা ইচ্ছা বলুন, কিন্তু আমি আর এই কাজ করতে পারবো না। এই কথা বলে জম্মু দাসের ঘর থেকে বের হয়ে গেলাম, এবং ঘর থেকে বের হওয়ার পর জম্মু দাস আমায় পেছন থেকে বেশ ক্ষিপ্ত গলায় বলে উঠল, তুমি তোমার কথা রাখলে না, তোমার ভাগ্যে অনেক অনেক দুঃখ লেখা আছে, এবং এই কথা যদি তুমি কাউকে বলো তাহলে আমি তোমার কি হাল করবো সেটা তোমার ধারণাতে নেই। জম্মু দাসের কথাতে রীতিমতো হুমকি স্বরূপ ব্যাপার স্যাপার বুঝতে পারছিলাম। আমি তখন বলে উঠলাম, আপনার যা মনে হয় করতে পারেন, এবং আমি বলে যাচ্ছি এসব কথা আমি লোকজনকে বলে দিব, পারলে আপনি ঠেকাবেন। এরপর আমি বাড়ি থেকে চলে আসি, এবং বাড়ি থেকে চলে আসার পর আমি আমার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি, এবং বাবাকে খুলে বলার পর বাবা গ্রামের মোড়ল ব্যক্তির বিষয়টি জানিয়ে দেন, এবং জানানোর পর গ্রামের মোড়লরা ধীরেন্দ্রের বাড়িতে যে সেই জম্মু দাস তান্ত্রিকের 2 দিনের মধ্যে গ্রাম থেকে চলে যেতে পারেন, এবং সেই 2 দিনের মধ্যে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার সময় ধীরেনকে বলে যায়, ওকে বলে দিও আজ থেকে প্রতিটি রাত ওর জীবনে মৃত্যু আতঙ্ক হয়ে আসবে। এবং এই কথা আমায় ধীরেন জানিয়ে দিয়ে বেশ নমনীয় স্বরে বলে, বন্ধু আমি তোর খারাপ চাই না, তবে তুই কাজটা না করলে সমস্যা ছিল না, কিন্তু তুই লোকজনকে জানিয়ে জম্মু দাস মামাকে অপমান করাতে সে তোর উপরে বেশ ক্ষিপ্ত হয়ে গেছে, এবং পরিশেষে তোকে বলবো জম্মু দাস মামা বেশ ভয়ঙ্কর টাইপের একজন তান্ত্রিক, আর সেই কারণেই তোকে আমি বলবো এখন থেকে একটু সাবধানে থাকিস।
মূল ঘটনায় যাওয়ার আগে বলে রাখা ভালো যে আমরা এইটা যেন কখনো ভুলে না যায়, বড়র উপরেও বড় কেউ থাকে। আর এখানে হয়তো আজকের গল্পের মূল রহস্য লুকিয়ে আছে। অর্থাৎ জম্মু দাসতান্ত্রিক গ্রাম থেকে অপমান অপদস্থ হয়ে যখন তার মূল আস্তানা ভারতের কামরূপ কামাখ্যায় চলে যান এবং সেখানে বসে তিনি যখন তার সিদ্ধ কালো জাদু দ্বারা নিজ গ্রামের ভয়ঙ্কর এই মৃত্যুপুরীর শ্মশান বানিয়ে দিচ্ছিলেন, ঠিক তখনও আরো একজন সৎ এবং ভালো গোছের তান্ত্রিকের আবির্ভাব ঘটে জম্মু দাসতান্ত্রিক সাহায্য করার জন্য। অর্থাৎ বিষয়টি দ্বারা এমন যে লোহা দ্বারা লোহা কাটার মতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো পরবর্তী সময় যে সৎ আর ভালো মনের তান্ত্রিক গ্রামের ভিতরে প্রবেশ করেছিল জম্মু দাসতান্ত্রিকের জাদু বল থেকে রক্ষা করতে আবির্ভাব হন, তিনি ছিলেন জম্মু দাসতান্ত্রিকের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী একজন তান্ত্রিক। এবং তিনি তার জাদু বলে জম্মু দাসতান্ত্রিকের পাঠানো পিশাচকে প্রতিনিয়ত জব্দ করে একটা টাইম অসহ্য হয়ে জম্মু দাসতান্ত্রিককে খোদ ইন্ডিয়ার কামাখ্যা থেকে তার নিজ গ্রামে তুলে নিয়ে এসেছিলেন। এবং এই কারণে আমি উপরে উল্লেখ করেছিলাম বা বলেছিলাম বড়র উপরেও অনেক বড় কেউ থেকে থাকে। অন্যের চেয়ে অধিকতর শক্তিশালী ভাবাটা একেবারে অনুচিত এবং বোকামির সামিল। যাই হোক বন্ধুরা, চলুন এবার ঘটনায় প্রবেশ করা যাক। দ্বিতীয় পর্বের ঘটনার সূত্রপাত এবং ঘটনার সময়কাল ছিল 1992 সাল। গ্রামে মানিক মিয়া নামক এক মাঝ বয়সী ব্যক্তি যখন তার গ্রামে থাকার বাজারে দোকান বন্ধ করে রাত আনুমানিক 11:30 নাগাদ বাড়ি ফিরছিলেন, তখন তিনি তার নিজ গ্রামেতে মাথায় অবস্থিত শতবর্ষিয়ানা এক পুরনো বটগাছের অন্ধকার আবডালে দেখতে পান সেখানে বেশ লম্বাটে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো এমনটা দেখার পর সেই মানিক মিয়া নামক লোকটি ধরে নিলেন হয়তো তিনি যা দেখছেন সেটা তার মনের ভ্রম, অথবা অধিক অন্ধকারে থাকার কারণে তিনি ভুলভাল কিছু দেখছেন। তো এমনটি ভাবার পর সেই মানিক মিয়া নামক সেই লোকটি বটগাছটিকে উপেক্ষা করে পুনরায় আবারও মাথায় নিজ বাড়িতে হাঁটা শুরু করলেন। এবং তিনি যখন বটগাছটিকে উপেক্ষা করে বেশ কয়েক গজ দূরে চলে গেলেন, ঠিক সেই সময় তিনি শুনতে পান তার পেছন থেকে কেউ একজন বেশ গম্ভীর গলে বলে উঠল, রে মানিক, বাড়ি যাচ্ছিস বুঝি? তোকে তো আজ ফিরে যেতে দেব না। তো এমনটা শোনার পর মানিক মিয়া পেছনে ফিরে তাকান এবং তিনি পেছনে ফিরে তাকানোর পর দেখতে পান তার থেকে গজ কয়েক দূরে তার দেখা সেই লম্বা শরীরটি ভয়ঙ্কর এবং পৈশাচিক আকার ধারণ করে দাঁড়িয়ে আছে। এবং সেটি শরীর থেকে এখন এতটাই বিশ্রী টাইপের গন্ধ আসছিল যে গন্ধে কিনা মরে যাবার মতো অসম্ভব রকম বিশ্রী বেদনা হচ্ছিল। এমনটা দেখার পর মানিক মিয়া নিজ মনে সাহস সঞ্চার করে সেই ভয়ানক শরীরকে জিজ্ঞেস করলেন, কে তুই? আর আমাকে চিনিস কিভাবে? তখন মানিক মিয়ার কথা শেষ হলে সেই দুর্গন্ধে ভরা ভয়ঙ্কর বিশ্রী দেখতে পৈশাচিক হাসি দিয়ে মানিক মিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আমি কে বা কোথা থেকে এসেছি তোর না জানলেও চলবে, শুধু জেনে রাখ আমি এই গ্রামকে মৃত্যু পরিতে উদ্ধারণ করব। তো এই কথা শোনার পর মানিক মিয়া বুঝে ফেলেন এই ভয়ঙ্কর পিশাচ শক্তি শয়তান এবং এর থেকে বেঁচে ফিরে থাকতে হলে অবশ্যই প্রাণপণে দৌড়াতে হবে। তো এমনটি ভাবা শেষ হলে মানিক মিয়া সে স্থান ত্যাগ করে মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে তার বাড়ি থেকে প্রাণপণে ছুটে পালাতে শুরু করলেন। তবে তখনও তিনি বুঝতে পারেননি যে তার অতি নিকটেই ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। তো এভাবে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর মানিক মিয়া দেখতে পান তার মধ্যেই তার স্ত্রী দাঁড়িয়ে আছেন। এবং তিনি যখন তার স্ত্রীকে দেখতে পান তখন তিনি হাঁফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন এবং স্ত্রীর কাছে গিয়ে বলেন, এত রাতে এখানে কি করছো? হ্যাঁ, এখান থেকে দ্রুত বাড়ি চলো, আমার পেছনে ভয়ঙ্কর এক পিশাচ শক্তি শয়তান পড়ে আছে। তো মানিক মিয়ার কথা শেষ হতেই তার স্ত্রীর রূপ ধারণ করা সেই শরীর মানিক মিয়ার দিকে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, মৃত্যু যখন সামনে চলে আসে তখন পালিয়ে যাবার সকল পথ বন্ধ হয়ে যায়।
এই কথা শেষ হওয়া মাত্র সেই ভয়ঙ্কর নারী শরীরটা মানিক মিয়ার সামনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে শূন্যে ভাসতে থাকে এবং তার দেখা সেই মানিক মিয়া বুঝে ফেলে যে তার স্ত্রী নয়, এটা কোনো এক পিশাচ শক্তি, অশরীরী কোন শয়তান। তো এমনটি দেখার পর মানিক মিয়া যখন পেছন ফিরে দৌড় দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে তিনি খুব শক্ত কিছু একটার সাথে সজোরে ধাক্কা লেগে পড়ে এবং তিনি মুহূর্তে পড়ে যান এবং ধাক্কা লেগে পড়ে যাওয়ার পর তিনি দেখতে পান পেছনে ফেলে আসা সেই পুরুষ আকৃতির পিশাচ সিক্ত পুরুষ শয়তানটি তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং ঠিক এর পর মুহূর্তেই সেই পিশাচযুক্ত পুরুষ আকৃতির শয়তানটি মানিক মিয়াকে মাটি থেকে তুলে খুব সজোরে একটা আছাড় মারেন এবং সেই আছাড় খাওয়ার পর মানিক মিয়া সে স্থান জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তো এভাবে সেই রাতটা চলে গেল এবং মানিক মিয়া যখন জ্ঞান ফিরে আসে তখন তিনি তাকে গ্রামের একদম মাথার রজ্জব কাকার চায়ের দোকানে বেঞ্চে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করেন এবং তার আবিষ্কারের ফলে চা দোকানি রজ্জব কাকা সহ উপস্থিত বেশ কিছু বয়স্ক লোক জানতে চান, ওই মানিক মিয়া কি হয়েছে তোমার? তুমি তোমার বাড়িতে খানিকটা দূরে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন, কি হয়েছে? তো এই কথা শোনার পর মানিক মিয়া চায়ের দোকানে বেঞ্চে থাকা শীত শোয়া অবস্থায় উঠে বসে এবং উঠে বসার পর তিনি ভয়ের তো চোখ নিয়ে গত রাতের সমস্ত ঘটনার বর্ণনা দেন এবং তা শোনার পর চা দোকানের রজ্জব কাকা খানিকটা চিন্তিত ভাব পোষণ করে বলে উঠলেন, সবকিছু শোনার পর যেটা মনে হচ্ছে এটা নিশ্চয় নর্মাল কোনো বিষয় না, এই ঘটনা পিছনে কারো হাত থাকতে পারে। তো রজ্জব মিয়ার কাকার কথা শুনে উপস্থিত সবাই যেন বয়োজ্যেষ্ঠ বলে উঠলেন, আমার তো মনে হয় এই কাজ ওই জম্মদাস তান্ত্রিকের এবং মানিক মিয়ার ভাষ্যমতে আমরা তো সেটাই মনে হচ্ছে। মনে হয় না কোনো কারণে আমি দেখছি না, কারণ জম্মদাস তান্ত্রিক যখন গ্রাম ছেড়ে চেয়ারম্যান সহ আমাদের সকলকে পিটিয়ে বের করে দিয়েছিলাম না, তখন সে চলে যাওয়ার আগে বলেছিল সে আমাদের গ্রামের কাউকে ছাড়বে না, এমনকি সেও বলেছিল সেই গ্রামে মৃত্যুপুরী বানিয়ে দিবে, শ্মশান বানিয়ে দেবে। তো বয়োজ্যেষ্ঠ লোকটির কথা শুনে চা দোকানি রজ্জব কাকা বেশ খানিকটা ভরকে গেলেন এবং বলে উঠলেন, কথা কিন্তু মন্দ বলনি ভাই, একদম মন্দ বলনি, আসলে ওর দ্বারাও কোনো অসম্ভব কিছু না, বুঝলে? যে মানুষ এত বড় তান্ত্রিক তার কাছে বানিত জিন অথবা বিশ্বাস থাকাটা অস্বাভাবিক কিছু না, অবিশ্বাসও কিছু না। তো এই কথা শেষ হতে চা দোকানি রজ্জব কাকা সেই বয়োজ্যেষ্ঠ সেই উপস্থিত অন্যান্য লোকজনকে বললেন, তোমরা চাইলে কিন্তু এই বিষয়টা আমাদের চেয়ারম্যান সাহেবকে জানিয়ে আসতে পারো, আমার বিশ্বাস তিনি এসব শোনার পর গ্রাম পাহারার ব্যবস্থা করে দিবেন। তো এরপর সকলে ধরাধরি করে জনাব মানিক মিয়াকে তার বাড়িতে পৌঁছে দেন। সো এ গেল মানিক মিয়ার সাথে করে যাওয়া ঘটনা, একটি ভয়ঙ্কর রাতের ঘটনা, কিন্তু তখনও যে অনেক কিছুই ঘটার বাকি ছিল এবং তা কিন্তু গ্রামবাসী তখনও অতি আন্দাজে করতে পারেনি। যাই হোক, সেদিন রাতে আগের রাতের চেয়ে আরো একটি অতি প্রাকৃতিক মর্মান্তিক ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনার পর পুরো গ্রাম যেন নড়ে চড়ে বসেন। সেদিন সন্ধ্যাবেলায় সাইদুল মোল্লা নামক গ্রামে অপর একজন ব্যক্তি তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং তিনি ফিরে আসার পর তার 12 বছর বয়সী ছোট বোনের সাথে তার স্ত্রীকে রেখে কোনো এক কাজে পাশের গ্রামে চলে যান এবং তিনি চলে যাওয়ার পর যখন রাত নেমে আসে তখন তার স্ত্রী এবং ছোট বোন ঘরের মূল দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন এবং তারা ঘুমিয়ে যাওয়ার পর গভীর রাতে সাইদুল মিয়া রূপ ধারণ করা সেই পিশাচ সিক্ত পুরুষ শয়তানটি তাদের ঘরের দরজায় নক করে এবং খুব চাপা স্বরে বলে ওঠে, ঝুমু বেগম, দরজাটা খোলো, আমি এসেছি। তো এই কথাটা কানে আসতে সে নতুন বউটি ভেবে নেয় তার স্বামী হয়তোবা ফিরে এসেছে, কিন্তু সে তখন অব্দি এটা বুঝতেই পারেনি যে এটা তার স্বামী নয়, যেটা এসেছে সেটা সাইদুল মোল্লা নয়, যেটা এসেছে সেটা একটা পিশাচ সিক্ত শয়তান। তো যাই হোক, দরজায় কড়া নাড়ার পর তার স্বামীর কণ্ঠ শুনতে পেয়ে সেই সদ্য বিবাহিতা নারী ঝুমু বেগম তার খাট থেকে নামার জন্য তৈরি হয় এবং সে যখন খাট থেকে নেমে গিয়ে দরজা খোলার জন্য তৈরি হয় তখন তার ননদ তাকে বলে ওঠে, ভাবি আগে যাবেন না। তো
তো ঝুমু বেগম তার ননদের কথা শুনে খানিকটা রসিকতা করে বলে ওঠে, কেন গো, ভূতে ধরবে নাকি? এই বলে ঝুমু বেগম খানিকটা হালকা স্বরে হেসে ওঠে এবং তার হাসি শেষ হলে তার ননদ তাকে বলে ওঠে, ভাবি, আপনি হয়তো জানেন না, আমাদের গ্রামে ইদানিং খুব ভয়ঙ্কর কাণ্ড ঘটছে এবং লোকমুখে শুনেছি সেই সব ভয়ঙ্কর কাণ্ড নাকি কোনো এক খারাপ আত্মা ঘটিয়েছে। তো এই কথা শোনার পর সদ্যবিবাহিতা নারী ঝুমু বেগম বলে উঠলেন, তুমি ভয় পেও না, অন্য কেউ আসেনি, তোমার বড় ভাই এসেছে এবং তার কণ্ঠ আমি শুনেছি, সে আমার নাম ধরে ডেকেছে। সো এই কথা বলার পর ঝুমু বেগম খাটটা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গিয়ে জানতে চায়, আপনি কি এসেছেন, আমি দরজা খুলবো? তো ঝুমু বেগম এই কথা বলার পর বেশ কয়েক সেকেন্ডের নীরবতা শেষে ওপাশ থেকে সেই চাপা স্বরে তার স্বামীর কণ্ঠ ধারণ করা সে পিশাচ সিক্ত শয়তানটি বলে ওঠে, দরজাটা খোলো। এই কথা শোনার পর ঝুমু বেগম এক প্রকার নিশ্চিত মনে দরজাটা খুলে ফেলে এবং দরজাটা খিল বের করে দরজা খুলে দেখতে পান তার স্বামীর সামনে দাঁড়িয়ে আছে এবং সে যখন ভেতরে প্রবেশ করলো তার স্বামীকে প্রশ্ন করেন, আপনার আসতে এত রাত হলো কেন? তখন সে দাঁড়িয়ে থাকা স্বামীরূপী পিশাচ সিক্ত শয়তানটি ঝুমু বেগমকে সে আগের মতো চাপা স্বরে বলে উঠলেন, একটু দেরি হয়ে গেল, বাইরে আসো, কথা আছে তো। ঝুমু বেগম সহসী পিশাচ সিক্ত শয়তানটি যখন কথা বলছিল তখন খাটের উপর থেকে ঝুমু বেগমের ননদ সব কথাবার্তা বেশি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল। তো এরপর ঝুমু বেগম তার স্বামী ভেবে সে পিশাচ সিক্ত শয়তানটির কথা মতো ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এবং বাইরে যাওয়ার পর তার ঘরে থাকা ননদটি তার ভাবি আর ভাইয়ার ফিরে আসার জন্য নিশ্চুপ হয়ে দরজা খোলা অবস্থায় অপেক্ষা করতে থাকে এবং সে মিনিট 30-এর মতো অপেক্ষা করে হঠাৎ করে এক জোর গলায় করুণ এক আর্তনাদ শুনতে পায় এবং সে করুণ আর্তনাদ শোনার পর ঝুমু বেগমের ননদ বুঝতে পারে এই আওয়াজ আর অন্য কারো নয়, এই আওয়াজ তার ভাবিরই বের হবে। তো এমনটা শুনতে পাওয়ার পর ঝুমু বেগমের ননদ খুব দ্রুত পায়ে হাঁটার উপর থেকে নেমে দরজার কাছে চলে যায় এবং সে দরজার কাছে গিয়ে বাইরে তাকে যা দেখে সেটি দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না। অর্থাৎ সে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পায় খুবই ভয়ঙ্কর এক নারী শরীর এবং ভয়ঙ্কর এক পুরুষ শরীর তার ভাবির উপরে চেপে বসে কচকচ করে তার গা থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এবং সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তার ভাবি আর্তনাদ করে বাঁচার আকুতি করছে। তো এমনটা দেখার পর ঝুমু বেগমের সে ছোট্ট 12 বছর বয়সী বুদ্ধি করে সেই দেশলায় খুঁজে আনে, সেই দেশলায় জ্বালিয়ে সেই শয়তানটাকে লক্ষ্য করে নিক্ষেপ করে সে আগুনটি এবং সে নিক্ষেপকৃত আগুনের ভয়ে সে পিশাচ সিক্ত শয়তানটি ভয়ঙ্কর এক আর্তনাদ দিয়ে সেখানে আগুনের কুণ্ডলি পাকিয়ে পালিয়ে যায় এবং সেই শয়তান দুটি পালিয়ে যাওয়ার পর সে ছোট্ট ননদটি তার ভাবের দিকে দৌড়ে গিয়ে বাড়ির আশেপাশে থাকা পরিবারগুলোকে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে এবং তার ডাক শুনে আশেপাশে থাকা গৃহস্থ পরিবারগুলোর জন্য ছুটে আসে এবং হালকা চাঁদের আলোয় দেখতে পান ঝুমু বেগমের রক্তাক্ত শরীর নিথর অবস্থায় মাটিতে পড়ে আছে এবং এই অবস্থা দেখার পর একজন প্রতিবেশী লোক ঝুমু বেগমের মুখের উপরে টর্চ মেরে আরো বেশি পরিমাণ আটকে ওঠে এবং সে টর্চের আলোতে সবাই স্পষ্টভাবে দেখতে পান ঝুমু বেগমের চোখ স্থানে দুটো চোখের আটটাও চোখ নেই এবং তার বুকের স্থানে আধা খাওয়া হাত মতো ছিঁড়ে ফেলা হয়েছে এবং এই অবস্থা দেখে সে স্থানের প্রতিবেশী এক নারী সহ ঝুমু বেগমের ননদ অজ্ঞান হয়ে যায় এবং পরদিন যখন এই ঘটনাটা পুরো গ্রামবাসীর কানে চলে যায় তখন তারা সাইতুল বন্যার বাড়িতে চলে আসে এবং ঝুমু বেগমের লাশ দেখার জন্য এবং ঘটনাটি শোনার জন্য গ্রামের চেয়ারম্যান সাহেব ছুটে এসেছিলেন এবং তিনি ছুটে আসার পর পুরো গ্রামবাসী তাকে রাতে পাহারার জন্য অধিক পরিমাণে লোক খাটানোর জন্য জোর করতে থাকেন এবং তিনি তার গ্রামবাসীকে আশ্বস্ত করে বললেন, তোমরা কেউ চিন্তা করো না, আমি আজ এই গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? এবং আমি তোমাদের এও বলে দিচ্ছি, তোমরা কেউ আজ রাত বিরাতে কিন্তু বাইরে থেকো না, রাত গভীর হলে একা একা দরজা খুলে বাইরে বের যেও না, ঠিক আছে? তাহলে 3 থেকে 4 জন মিলে বাইরে যেও, যদি বের হওয়ার খুব বেশি দরকার পড়ে তো।
চেয়ারম্যান সাহেব তার গ্রামবাসীকে এ কথা বলে গ্রামের মাথায় থাকা রজ্জব কাকার চায়ের দোকানে গিয়ে গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে এই সংক্রান্ত আলাপ আলোচনা করলেন এবং সে আলোচনায় থাকা বেশিরভাগ মানুষই বয়োজ্যেষ্ঠ চেয়ারম্যানের সাহেবের কথা বললেন আর অন্য কারো কথা যেন বললেন না, আর বললেন এ হলো জুম্মতাস তান্ত্রিকের কাজ এবং এটাই তাদের দৃঢ় বিশ্বাস। সেই বয়োজ্যেষ্ঠ লোকটি আরো বললেন, জমদার তান্ত্রিক তার কামাখ্যার আস্তানায় বসে আমাদের গ্রামবাসীর উপরে শয়তান চালান করে মৃত্যু তাণ্ডব লীলা খেলছে। সে যাওয়ার সময় তো বলে গেছে যে সে গ্রামের কাউকে ছাড় দেবে না, কেউকে ছাড় দেবে না, সে গ্রামকে মৃত্যুপুরীতে পরিণত করবে। এসব কথাবার্তা যখন চলছিল ঠিক তখনই কোথা থেকে যেন এক 80 ঊর্ধ্ব তান্ত্রিক গোছের আগন্তুক লোক উঠে আসলো আর বলল, ও বাবারা, আমাকে একটু বসতে দেবা, আসলে বয়স হয়ে গেছে তো, তাই এখন দাঁড়িয়ে থাকতে পারি না, খুব কষ্ট হয় দাঁড়িয়ে থাকতে গেলে, বুঝলে। আর 80 ঊর্ধ্ব সেই বয়স্ক তান্ত্রিক গোছের লোকটির কথা শুনে চেয়ারম্যান সাহেব তার আসনটি ভদ্রতার খাতিরে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং তাকে তার চেয়ারে বসতে দিলেন আর বললেন, কে বাবা আপনি আর কোথা থেকে এসেছেন? তো চেয়ারম্যান সাহেবের কথা শেষ হতেই বয়োজ্যেষ্ঠ সেই বৃদ্ধ তান্ত্রিক গোছের লোকটি বলে উঠল, বাবা আমার নাম কি? কাদের চেয়ারম্যান। তোমাদের গ্রামে কি কত দুদিন যাওয়ার এই ঘটনাগুলো ঘটছে? হ্যাঁ। তো সেই বয়স্ক তান্ত্রিক গোছের বৃদ্ধ লোকটির কথা শুনে চেয়ারম্যান সাহেব সহ সকল উপস্থিত লোকজন বয়োজ্যেষ্ঠরা খুবই বিস্মিত চোখে তার দিকে বেশ কিছুটা সময় তাকিয়ে থাকলেন এবং তারা বেশ কিছুটা সম্মিলিত এবং বিস্মিত চোখে চেয়ে থাকার পর চেয়ারম্যান সাহেব বয়স্ক তান্ত্রিক গোছের বৃদ্ধ লোকটিকে খুব আগ্রহ নিয়ে জানতে চান, কাকা আপনাকে তো আর এই গ্রামে আগে কখনো দেখিনি, আপনি এত কিছু জানলেন কিভাবে? আর আপনার নাম কি সেটা বলুন তো। তো চেয়ারম্যান সাহেবের কথা শেষ হতেই সেই 80 ঊর্ধ্ব তান্ত্রিক লোকটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা এত কিছু বলা যাবে না, তবে এতটুকু বলতে পারি, আমরা যারা তোমাদের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, বুঝলে। এবং আমি তোমাদের উপরওয়ালা নির্দেশে রক্ষা করতে এসেছি, তবে তোমরা আমার নাম জানতে চাইলে বলতে পারি। তো বয়স্ক তান্ত্রিক গোছের বৃদ্ধ লোকটির কথা শেষ হতেই চায়ের দোকানে রজ্জব কাকা বেশ কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, কাকা আপনার নামটাই না হয় আমাদেরকে বলুন, আপনি যদি আমাদের গ্রামবাসীকে পরিস্থিতি থেকে বের করে আনতে পারেন তাহলে তো সকলেই আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তো রজ্জব কাকার কথা শেষ হতে সেই বয়স্ক তান্ত্রিক গোছের বৃদ্ধ লোকটি বলে উঠল, আমার নাম শ্রী মাঙ্গুয়া বৈশ্যা, তার কথা হচ্ছে শ্রী মাঙ্গুয়া তান্ত্রিক। তো শ্রী মাঙ্গুয়া বৈশ্যের তান্ত্রিকের কথা শেষ হলে চেয়ারম্যান সাহেব তার নিকট বিনয়ের সাথে প্রশ্ন রেখে জানতে চান, আচ্ছা কাকা, আপনি আমাদের গ্রামের বিষয়ে জানলেন কিভাবে? মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের গ্রামে যে অতি প্রাকৃতিক ভৌতিক ঘটনা ঘটে চলেছে এই বিষয়ে আপনি জানলেন কিভাবে? তো চেয়ারম্যান সাহেবের কথা শেষ হতেই সে শ্রী মাঙ্গুয়া তান্ত্রিক চেয়ারম্যান সাহেবকে প্রতি উত্তরে বললেন, এসব আমার জেনে থাকি বাবা, আর জেনেছি বলে তো এত দূর থেকে হেঁটে হেঁটে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের এও বলতে চাই, তোমাদের গ্রামে যে দুজন চালানকৃত পিশাচিদের শয়তান পাঠানো হয়েছে তাদের আজকে রাতেই বন্দি করা হবে এবং বন্দি করার পর ঠিক নিশির ভাগ রাতে তাদেরকে মেরে ফেলতে হবে, কারণ আজকের এই নিশি আমার জন্য শুভ না আর ওদের জন্য অশুভ, বুঝলে। তো তবে তোমরা এও জেনে রাখো যে মানুষ কথা দিয়ে কথা রাখেনি, মানুষের কল্যাণ করে বলে মন করে অকল্যাণে লিপ্ত হয়েছে। আমি তাকে তার প্রাপ্য শাস্তি তার নিজেরই হাতেই প্রদান করে দেব, নিজ স্থানে ফিরে যাবে, বুঝলে। শ্রী মঙ্গুয়া তান্ত্রিকের কথা শেষ হলে চার দোকানি রজ্জব কাকার মনে খানিকটা সন্দেহের দানা পেতে উঠল এবং তিনি একে একে দুই মিলিয়ে শ্রী মাঙ্গুয়া তান্ত্রিকের অতি বিনয়ের সাথে বললেন, কাকা
আমি আপনার সাথে কথা বুঝেছি, কিন্তু আপনি কার কথা বোঝাতে চেয়েছেন আমরা কি তাকে চিনি? কিন্তু আমি তারপরেও আপনার কাছে বিনয়ের সাথে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কি জম্মুদাস তান্ত্রিকের কথা বলছেন? এবং তার তান্ত্রিক সাধনার পুরুষই আসলে কাকা, সত্যি বলতে কি আপনার কথা শুনে আমার কাছে তেমনটাই মনে হলো আর কি। আর তাই হয়তো কৌতূহল বশত এই কথাটা আপনার কাছে একটু জানতে চাইলাম। আপনি যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চা দোকানে রজ্জব কাকার কথা শেষ হলে বেশ কিছুক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় থাকার পর শ্রী মহুয়া তান্ত্রিক রজ্জব কাকার সহ উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, আমাদের ধারণায় কোনো ভুল নেই, যাব আমি ওই তান্ত্রিকের আসল গুরুজি। তোমরা যেহেতু সব কিছু আন্দাজ করে ফেলেছ, তাই এখন আর কিছুই লুকানোর মতো নেই। আসলে আমি ভারতের আসাম থেকে তোমাদের গ্রামে এসেছি এবং জম্মুদাস তান্ত্রিক আমারই হাতে করা শিষ্য। তবে মূল কথা হচ্ছে, আমি তাকে তান্ত্রিক দীক্ষা দেওয়ার সময় বহন করিয়েছিলাম। তুমি আমার থেকে যা শিখবে শুধু মানসিকভাবে করবে, কিন্তু সেটা করে নাই। আমি যখন সব জানতে পেরেছি, তখন বৃদ্ধ শরীর নিয়ে তোমাদের কাছে ছুটে এসেছি। আমার তো হাঁটার শক্তি নেই। তবে এটা সত্য, জম্মুদাসকে তার নিজ গ্রামের মাটিতে তার করে যা কর্মের শাস্তি ভোগ করতে হবে, এবং শাস্তি আমি নয় বাবা, সেই শাস্তি তোমাদেরকে প্রদান করতে হবে। তো এই বলে শ্রী মহুয়া তান্ত্রিক বলে ওঠেন, আজ রাতে আমার অনেক কাজ আছে বাবা, তোমরা কেউ কি আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারো বাবা? শ্রী মহুয়া তান্ত্রিকের কথা শুনে গ্রামের চেয়ারম্যান বলে ওঠেন, জি কাকা, আপনি আমাদেরই বাড়িতে থাকবেন, আমার বাড়িতে কোনো চিন্তা নেই। তো চেয়ারম্যানের কথা শেষ হলে শ্রী মহুয়া তান্ত্রিক রজ্জব কাকা সহ চেয়ারম্যান সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আজ রাতে তোমরা দুজন সহ আরো 5 জন লোক আমাকে সাহায্য করে বাবা। যা কিছু ঘটে যাক না কেন, তোমরা তাতে ভয় পাবে না, বাকিটা আমি সামনে নেব। তো শ্রী মহুয়া তান্ত্রিকের কথা শেষ হলে তার কথার সাথে সকলে একতা বোধ প্রকাশ করে যেই না রজ্জব কাকার চায়ের দোকানে উঠতে যাবে, ঠিক এমন সময় কোথা থেকে যেন গ্রামের পূর্ব পাড়ায় থাকা কবির জমাদ্দার এসে কান্নাকাটি জুড়ে দিয়ে চেয়ারম্যান সাহেবকে বলে উঠল, চেয়ারম্যান সাহেব, আমার বউটা 9 বছরের বাচ্চাকে আজ পুকুরে রেখে জল আনতে গিয়েছিলাম, এবং সে 10 মিনিট পর ফিরে আসে, দেখতে পাই আমার বাচ্চাটার রক্তাক্ত শরীর বাড়ির উঠোনে পড়ে আছে বাবা। শরীরটা গ্রামের বউ জমি বেগমের মতোই ক্ষতবিক্ষত। এই বলে পুনরায় আবারও কবির জমাদ্দার হু হু করে কান্নাকাটি শুরু করে দিলেন। তো এখন অবস্থা দেখে চেয়ারম্যান সাহেব কবির জমাদ্দারকে কিছুটা সান্ত্বনা দিয়ে বলে উঠলেন, তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে বাচ্চার দাফন কাফনের ব্যবস্থা করো। টাকা পয়সার প্রয়োজন হলে আমার কথা বলে বইয়ের কাছ থেকে নিয়ে নেওয়া, ঠিক আছে? যাও। তো এই কথা শুনে গরিব অসহায় কবির জমাদ্দার সেখান থেকে চলে যায়, এবং সে চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব শ্রী মহুয়া তান্ত্রিকের কথা বললেন এবং তান্ত্রিককে বললেন, কাকা, সব কিছু তো শুনলেন, এমনটা চলতে থাকতে পুরো গ্রাম কিন্তু শ্মশানঘাটে পরিণত হবে, একদম পুরো গ্রাম কিন্তু ছাই হয়ে যাবে। তাই যদি সম্ভব হয় তাহলে জম্মুদাস তাকে কথাটা ঠিক হয়ে যাবে। তো চেয়ারম্যান সাহেবের কথা শেষ হতেই সে শ্রী মহুয়া তান্ত্রিক বলে উঠল, এগুলো আশ্চর্য গানের মতো নয়। আমি ওই পাপিষ্ঠকে আজ রাতে আস্তানা দিকে তুলে আনার ব্যবস্থা করছি, এবং ওকে তুলে আনার পূর্বে ওর চালানকৃত পিশাচটির ব্যবস্থা করে নিব। তো এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলে শ্রী মহুয়া তান্ত্রিকের কথা মতো রজ্জব কাকা আর চেয়ারম্যান সাহেব সহ 5 জন জোয়ান যুবক মহুয়া তান্ত্রিকের সাহায্য করার জন্য এগিয়ে আসেন, এবং তারা আসার পর শ্রী মহুয়া তান্ত্রিক সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার পাশে থেকো, তবে কোনো কিছু থেকে ভয় পাবেন না। আর কথা দিচ্ছি বাবারা, যা কিছু আসুক না কেন, তারা তোমাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, ঠিক আছে?
আমি শ্রী মহুয়া তান্ত্রিক বেঁচে থাকা অবস্থায় কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তো এই কথা বলে শ্রী মহুয়া তান্ত্রিক চেয়ারম্যান বাড়ির উঠোনে বসে কাঠ কয়লা জ্বালিয়ে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় শুরু হয়ে গেল তার ধ্যান। এবং তার ধ্যান সময় 30 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পর সেখানে উপস্থিত ব্যক্তিবর্গ শুনতে পান প্রচন্ড পৈশাচিক আওয়াজে নারী আর পুরুষ মিশ্রিত কেউ যেন ঢুকরে ঢুকরে কেঁদে উঠল এবং সেই কান্নার আওয়াজ ক্রমাগত এমনভাবেই যেন বৃদ্ধি পেয়েছে। এইভাবে আরো মিনিট 10 যেন কেটে গেল এবং কেটে গেলে সকলে আবারও একসঙ্গে শুনতে পান প্রচন্ড ভয়ানক কণ্ঠে কোনো পুরুষ কণ্ঠ মিশ্রিত মহুয়া তান্ত্রিকের উদ্দেশ্য করে বলছে, তোকেও মাঠ মরতে হবে মহুয়া, আমার হাতে মরতে হবে। তুই আমাদের বড্ড বেশি বিরক্ত করে চলেছিস। তো এই ধরনের কথা শোনার পর মহুয়া তান্ত্রিক তার চোখ খুলে তাকায় এবং সে চোখ খোলার পর উপস্থিত সকলে দেখতে পান শ্রী মহুয়া তান্ত্রিকের চোখ দুটো টকটকে রক্তাক্ত হয়ে গেছে এবং তার মুখের অবর যেন স্বাভাবিক পর্যায়ে আর নেই। তার এরপর শ্রী মহুয়া তান্ত্রিক তার চোখ খুলে প্রচন্ড রাগ অবস্থায় সেই পিশাচ সিক্ত শয়তান দুটিকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আমি এত কথা শুনতে চাই না, তোরা আমার সামনে আসবি কিনা বল। তো এই কথা শুনে শ্রী মহুয়া তান্ত্রিক পুনরায় আবারও ধ্যানমগ্ন হয়ে যান এবং তিনি আবারও ধ্যানমগ্ন অবস্থায় বেশ উচ্চস্বরে মন্ত্র আওড়াতে লাগলেন এবং মিনিট খানেক পর পুনরায় উপস্থিত সকলে সে ভয়ঙ্কর কণ্ঠস্বরটা যেন শুনতে পায়, আমরা তোর সামনে আসছি মহুয়া, তুই আমাদের কষ্ট দেওয়া বন্ধ কর। তো এই কথা যখন শ্রী মহুয়া তান্ত্রিকের কানে যায় তখন তিনি তার চোখ পুনরায় খোলেন এবং তিনি তার চোখ খোলার পর তিনি সহ বাকিরা সবাই একসাথে দেখতে পান চেয়ারম্যান বাড়িতে থাকা সেই পুরনো গাছটি এবং মেহগন গাছটি থেকে আগুনের গোলার মতো দুটি গোলার চোখ যেন শূন্যে ভেসে এসে মাটির উঠোনে বারবার থেমে গেল এবং থেমে যাওয়ার খানিকক্ষণ বাদেই সেই আগুনের গোলাগুলি যেন আগুনের গোলা থেকে মানুষের ন্যায় আকৃতি ধারণ করা শুরু করলো এবং গোলা দুটি মানুষের ন্যায় আকৃতি ধারণ করার পর উপস্থিত সকলেই ভয় পেয়ে দেখতে পেলেন তাদের থেকে খানিকটা দূরে যে আকৃতি দুটি দাঁড়িয়ে আছে সেই আকৃতি দুটির মুখের স্থানে দুটি করে চারটি চোখ রয়েছে এবং বুকে দুটি চোখ রয়েছে এবং তার পিশাচ সিক্ত শয়তানটির মুখে থাকা বেশ কয়েকটা দাঁত যেন অংশ ভেদ করে বেরিয়ে আছে। এবং এমনটি দেখার পর শ্রী মহুয়া তান্ত্রিক সেই পিশাচ সিক্ত শয়তান দুটিকে উদ্দেশ্য করে বললেন, তোদের দুজনকে আমি খুব ভালো করে জিজ্ঞেস করার জন্য ডাকিনি, আমি তোদের ডেকেছি জম্মু দাস তান্ত্রিককে আমার কাছে উপস্থিত করার জন্য। আমার কথা যদি তোরা না শুনিস তাহলে এখন তোদেরকে ভৎস করে দেব। তো এই কথা বলার পর সে পিশাচ সিক্ত পুরুষ শয়তানটি বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি জম্মু দাস তান্ত্রিককে করে ধরে নিয়ে আসছি এবং তোমাকেও আমাকে কথা দিতে হবে আমি জম্মু দাস তান্ত্রিককে ধরে নিয়ে আসা অবধি তুমি আমার নারী সঙ্গিনীকে কোনোরূপ ক্ষতি সাধন করতে পারবে না। তো সে পিশাচ সিক্ত পুরুষ শয়তানটির কথা শুনে মহুয়া তান্ত্রিক বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোর ফিরে আসা অবধি তোর নারী সঙ্গীকে কোনো রকম ক্ষতি সাধন লিপ্ত হবো না। যা, কথা না বাড়িয়ে যা, তুই তান্ত্রিক জম্মু দাস তান্ত্রিককে ধরে নিয়ে আয়, যা। তো মহুয়া তান্ত্রিক সে পিশাচ সিক্ত পুরুষ শয়তানটির কথা বলল এবং সেই পিশাচ সিক্ত পুরুষ শয়তানটি প্রচন্ড পরিমাণে ঝড়ের বেগে যেন সেই স্থানটি ত্যাগ করে চলে যায় এবং জম্মু দাস তান্ত্রিককে ধরে নিয়ে আসার জন্য চলে যায় এবং সেটি চলে যাওয়ার 1 ঘন্টা পর জম্মু দাস তান্ত্রিক ঘুমন্ত অবস্থায় হাওয়ায় ভেসে ভেসে মহুয়া তান্ত্রিকের সামনে শুয়ে দেয় এবং সে পিশাচ সিক্ত শয়তানটি জম্মু দাস তান্ত্রিকের মহুয়া তান্ত্রিকের সামনে শুয়ে দেওয়ার পর সেখানে উপস্থিত সকলে বেশ পরিষ্কারভাবে দেখতে পায় জম্মু দাস তান্ত্রিক সে আগের মতো আর নেই। তার শরীর আগের চেয়ে অনেক বেশি মোটা হয়ে গেছে, তার মুখের আকৃতি এখন মানুষের পর্যায়ে আর নেই। অর্থাৎ জম্মু দাস কালো জাদুর পাপ দুনিয়ায় এতটাই মত্ত হয়ে গেছে যার ফলে তার মুখমণ্ডল মানুষের ন্যায় আর চলে এসেছে শয়তানের আকৃতি। তো যাই হোক, জম্মু দাসকে শ্রী মহুয়া তান্ত্রিকের সামনে শুয়ে দেওয়ার পর মহুয়া তান্ত্রিক জম্মু দাস তান্ত্রিককে বেশ কর্কশ গলায় ডেকে বললেন,
নেমখারাম জুম্মু দাস, এখনো শুয়ে আছিস কার ভরসা? চোখ খুলে দেখ, তোর বসা পিশাচরা তোকে তুলে নিয়ে এসেছি। তো এই কথা শোনার পর জুম্মু দাস তান্ত্রিক ঘুম থেকে উঠে ধরফর করে উঠে বসে গুরুজি শ্রী মহুয়া বৈশ্যের মুখের পানে তাকায়, এবং সে তাকানোর পর যখন দেখতে পায় তার দীক্ষ গুরু তার সামনে আসন করে বসে আছেন, তখন সে হতবিহল দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মহুয়া তান্ত্রিককে বলে ওঠে, গুরুজি আপনি এখানে? এবং তার গুরুজিকে এই কথা বলা শেষ হলে তখন গুরুজির পেছনে তাকিয়ে দেখেন এবং সেখানে দাঁড়ানো অবস্থায় তার নিজ গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। তখন সে ভয়ার্ত চোখে সকলের দিকে তাকিয়ে নিজ থেকে বলে ওঠে, আমি যা করেছি তার রাগের বশে করেছি, তোমরা আমায় ক্ষমা করে দাও, আমাকে চলে যেতে দাও। তো জুম্মু দাস তান্ত্রিকের কথা শেষ হতেই তার দীক্ষা এবং গুরু শ্রী মহুয়া হুঙ্কার ছেড়ে প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, তোর মতো অপব্যবহারকারীর কোনো ক্ষমা হতে পারে না, কারণ তুই আমার তান্ত্রিক সাধনা দীক্ষা হওয়ার আগে মন করেছিলি তুই তোর তান্ত্রিক জীবনে মানুষ উপকার ব্যতীত কোনো ক্ষতি সাধন করবি না। এজন্য তুই কথা রাখতে পারিস নাই, এবং তুই তোর নিজ গ্রামের মানুষকে পিশাচ দুটি দ্বারা হত্যা করেছিস। তো মহুয়া তান্ত্রিক তার কথা বলা শেষ হলে খুব সজোরে মঞ্চ আওড়াতে থাকেন, এবং তিনি যখন জোর গলায় উচ্চস্বরে মঞ্চ আওড়াচ্ছিলেন ঠিক সেই সময় পেশাদ সিক্ত শয়তান দুটি ভয়ঙ্করভাবে আর্তনাদ করা শুরু করে, এবং এভাবে আরো বেশ কিছু সময় মহুয়া তান্ত্রিক মঞ্চ আওড়ানোর পর তার সামনে থাকা কাঠ কয়লার ছাই সেই পিশাচ দুটির শরীরকে লক্ষ্য করে নিক্ষেপ করে, এবং তা নিক্ষেপ করার পর সেই পিশাচ সিক্ত শয়তান দুটি সেই স্থানে উপস্থিত সকলের সামনে ভয়ঙ্কর রকমের ভাবে ছাই হয়ে যায় এবং মাটির সাথে মিশে যায়, এবং সে পিশাচ দুটি বিনাশ ঘটলে পরে জুম্মু দাস তান্ত্রিক উপস্থিত চেয়ারম্যান সহ রাজ্য কাকা এবং অন্যরা ধরে ফেলে, এবং ঠিক তারপর দিন জুম্মু দাস তান্ত্রিককে গ্রামের খোলা মাঠে বিচারের জন্য নিয়ে আসলে উপস্থিত সকলের শত শত গ্রামবাসী জুম্মু দাস তান্ত্রিকের উপরে প্রচন্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে ধোলায় দিয়ে স্পটে তাকে গণধোলায় দিয়ে মেরে ফেলেন, এবং গণধোলায় দ্বারা মেরে ফেলার মাধ্যমে সমাপ্তি হয় একজন সাধারণ মানুষ থেকে ভয়ঙ্কর তান্ত্রিক হয়ে ওঠা জুম্মু দাস তান্ত্রিকের কালো হত্যার জীবনে। এবং জুম্মু দাস তান্ত্রিক মারা গেলে গ্রামের চেয়ারম্যান সাহেব সহ পুরো গ্রামবাসী সেই দীক্ষা গুরু শ্রী মহুয়া বৈশ্যা তান্ত্রিককে সাধুবাদ জানিয়ে সসম্মানে তার নিজ দেশে চলে যাওয়ার ব্যবস্থা করে দেন। তো এই ছিল প্রথম পর্বের সেই ভয়ঙ্কর জুম্মু দাস তান্ত্রিকের শেষ পর্ব, এবং আমার বিশ্বাস ঘটনাটি সবার কাছে ভয়ঙ্কর রকমের ভয় লেগেছে। ঘটনাটি আমাকে যিনি শেয়ার করেছিলেন আমি গানওয়ালা আসিফ, সত্যি তার প্রতি অনেকে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি তাকে আমার পুরো ভৌতিক কথায় এবং পেট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা নিরাপদ থাকবেন। গানওয়াল আসিফ ফ্রম ঢাকা মিরপুর। আসসালামু আলাইকুম টু অল, ব্রেথ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।